যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। কিন্তু রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। এই ধৈর্যের জন্য অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে one of the major issues, all the reforms we are talking about, we need to also talk about what type of reforms we want to do in the economy in the short term. আমি এখন পর্যন্ত আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিরা যারা ওখানে আছেন দায়িত্বে, তাদের কাছে দেখিনি ওনারা আগামী 6 মাসের ভিতরে, আগামী বাজেটের ভিতরে কিভাবে বাংলাদেশের ভিতরে একদিকে আমার ব্যাংকের ভিতরে যে তারল্যের সংকট আছে সেইটা নিয়ে কিভাবে মোকাবেলা করছেন। চেষ্টা হচ্ছে না আমি এটা বলছি না, কিন্তু আপনারা আমাকে ভুল বুঝবেন না যে আমি চেষ্টা হচ্ছে না বলছি না। আমি বলতে চাচ্ছি একটি সমন্বিত, কার্যকর, আস্থা প্রবর্ধক একটি কর্মসূচি খুবই মধ্যমেয়াদে দরকার হয়ে পড়েছে। ইউ আর অল ইনভেস্টার্স। কোনো বিনিয়োগ হয় না শুধু 1 বছর 6 মাসের কথা চিন্তা করে, বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে। সেই দীর্ঘমেয়াদের যদি আমরা স্বস্তি না পাই, যদি আমি না বুঝি যে আমার করের হারটা কী হবে, যদি আমি না বুঝি আমার আমদানি শুল্ক কী হবে, যদি আমি না বুঝি যে আমার টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে সেই সুদের হার আরও কমবে কি কমবে না, বা আমি কার জন্য কী ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এই অর্থনৈতিক মধ্যমেয়াদী পরিকল্পনা আমাকে একই সাথে আরেকটা জিনিসের বিষয় আমাদের স্বস্তি দিতে পারে, সেটা হলো আমাদের বিদেশিদের সাথে সম্পর্ক। আমি যখন বিদেশিদের সাথে সম্পর্কের কথা বলি, তখন আমি শুধুমাত্র যারা ঐতিহাসিকভাবে আমাদের অর্থ সাহায্য দেয় আমি তাদের কথা বলছি না, আমি বলছি তাদের কথা যারা আমাদের বাজার সুবিধা দেয়। আমি এলডিসি থেকে বেরোবো, যে বাজার সুবিধা পাচ্ছি তার সাথে কি পরবর্তীতে পদক্ষেপে যাব সেই বিষয়ে তো আমার নিশ্চয়তা দরকার। আমার তো যে সমস্ত দেশের থেকে আমার বিদেশি বিনিয়োগ আসবে বলছি, সেই বিনিয়োগগুলোকে আমার এখানে এই পরিবর্তিত পরিস্থিতি থেকে আমি আহরণ করতে পারবো কি পারবো না সেই নিশ্চয়তা আমার দরকার। আপনারা দেখুন এই মুহূর্তে যে বাংলাদেশের বঙ্গোপসাগরে আমরা তেল আহরণ করার জন্য যেই চুক্তি করার জন্য যে আহ্বান জানিয়েছি, তার ফলাফল কি দাঁড়াচ্ছে? অনেকে আগ্রহ দেখাচ্ছে, তারপরে কিন্তু চুক্তি করতে চাচ্ছে না। আমাদের এগুলি চিন্তা করতে হবে। একই রকমভাবে যে সমস্ত দেশে আমার রেমিটেন্স আসে, সেই সমস্ত দেশের পরিস্থিতি ওঠানামা করে মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে আমরা ওই মানুষগুলোকে ফেরত নিয়ে এসেছি, সেই জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। কিন্তু একই সাথে আমাদের দীর্ঘমেয়াদে এইখানে আমাদের দেখতে হবে, আমাদের হোয়াইট পেপারে আছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, নেপাল থেকে একটা লোকের বিদেশে যেতে যা খরচ হয় তার চেয়ে 3 গুণ খরচ হয় বাংলাদেশ থেকে যেতে। এই ট্রানজাকশন কস্ট এত কেন হাই হবে? আরও সুন্দর গল্প বলতে পারতাম আপনাদের কাছে। কত বাইরের কেউ আছেন এখানে? নাই বোধহয়, তো উনি কারেকশন করতে পারতেন। 15-20 বছরে বোধহয় ওনাদের 300 লাইসেন্স ছিল, আর 2 বছরে, গত 2 বছরে আরও 300 লাইসেন্স দেওয়া হয়েছে। তার ভিতরে আমাদের এক হিসাবে 68 জন হলেন এমপির আত্মীয় স্ত্রী মেয়ে, যাদের সাথে মানব সম্পদ পাঠানোর কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনারা ওখান থেকে মুনাফা নিচ্ছেন। এই পরিস্থিতি থেকে তো উত্তরণের জন্য আমার বিদেশিদের সাথেও কথা বলতে হবে, কারণ আমাদের হিসাবে প্রায় $2 বিলিয়ন উপরে শুধু হুন্ডির মাধ্যমে এই লোকগুলোকে পাঠানোর খরচ হিসেবে চলে গেছে। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ টুডে মর্নিং,